আজকাল রাত্রিবেলা করে এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো, এত ঝড় তুফান, সারা রাত বৃষ্টি হয়, সকাল উঠেই এরকম রোদ দেয়। কালকে রাতেও এত ঝড় তুফান হয়েছে, পুরো বারান্দা পাতা ভর্তি ছিল। সকালবেলা একবার ঝাড় দিয়েছি কিন্তু মোছা হয়নি, আয়ুষকে তাড়াহুড়ো করে আমাকে স্কুলে পাঠাতে হয়েছিল। কিছু জল জমেছিল, সেটাকে আমি এখন ঝাড়ু দিয়ে নিলাম। এবারে কিন্তু আমাকে মুছতে হবে। ভেতরের ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, পরিষ্কার হয়নি। বারান্দাটা পরিষ্কার থাকলে কি হয় বলো তো, মনে হয় যে না, একটুখানি কাজটা আমার এগিয়ে আছে। এবারে আমি যাব কাপড় মেলতে। সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে, নতুন একটা ব্যস্ততম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। কালকে রাতেই কাপড় ধুয়ে রেখেছিলাম, তোমরা তো জানোই ওয়াশিং মেশিনে কাপড় আমি রাত্রিবেলা করে ধুই, সকালবেলা তাড়াতাড়ি করে মেলে দিই। হ্যাঁ, রাত্রিবেলা দেখো আমাকে তো আর কিছু করতে হয় না, সুইচটা টিপ দিলেই ব্যাস আমার হয়ে যায়। তো সেই জন্য আমি রাত্রেই করে রাখি কাজটাকে, আর সকালবেলা সুন্দর কাপড়গুলো নিয়ে মেলে দিই। আর প্রত্যেক দিন এক বালতি করে আমার বড় বড় বালতিতে কাপড় হয়। আরও এখন ওয়াশিং মেশিন হওয়াতে যেন মনে হয় মানে একটা কাপড়ও ফেলে রাখি না, মানে যখন যেটা পাবো সেটা মানে ইউজ হয়েছে মানে এটাকে আমাকে ধুতেই হবে। আর বাচ্চা থাকলে তো যা হয় বুঝতেই পারছো, বাচ্চাদের কিছু নোংরা ছোটো ছোটো কাপড় থাকলে সেটা আমি ওয়াশিং মেশিনে দিই না, কারণ একদম পরিষ্কার হয় না, সেটা আমি হাতেই ধুয়ে দিই। যেমন সেদিন কিছু ছোটো ছোটো কুশান কাভার আমি হাতে ধুয়েছি, কারণ ওগুলো এতটা নোংরা হয়েছিল, ওগুলো একবার ওয়াশিং মেশিনে দেওয়ার পর দেখে পরিষ্কার হয়নি, তারপর আবার আমি হাতে ধুয়েছি। ঘুম থেকে উঠেই চড়া রোদটা দেখলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর আমার তো মাইগ্রেনের ব্যথা আছে জানোই, একটু টেনশন একটু রোদ, ঘুম না হলেই আমার মাথা ব্যথা এমনভাবে শুরু হয়। মানে মাথা ব্যথা শুরু হলে তো বাচ্চারা যে বাচ্চা আমার কোথায়, বাচ্চা কি খাচ্ছে কি না খাচ্ছে, বাচ্চা কান্না করছে নাকি, আমি কিচ্ছু টের পাই না। আমি পাগল হয়ে যাই যখন আমার মাথা ব্যথা ওঠে। তো ইদানিং আমার বেশি মাথাটা ব্যথা উঠছে, মনে হয় এই রোদ গরম, টেনশন তো রয়েইছে। হ্যাঁ, নানান রকম টেনশন থাকেই মানুষের। তো যাই হোক, সেগুলো থেকে মাথাটা ভীষণ ব্যথা করে। দেখি চোখের ডাক্তারটা দেখাতে যেতে হবে আর কি। তোমাদের শুধু বলে রাখলাম, এবারে কবে যে যাব সেটাও এখনও ঠিক হয়নি। হুশের ডাক্তার কালকে দেখিয়ে আসলাম, তারপরে ইউটিউব পেমেন্ট পেয়েই সাথেই যাব আয়ুষকে নিয়ে ডাক্তারের এখানে, শিলিগুড়িতে। তোমাদেরকে তো সেদিন বললাম যে এখানে একজন ভালো ডক্টর আছে, সেখানে আয়ুষকে নিয়ে যাব দেখাতে। ওই দিনই ভাবছি আমার ননাসের বাড়িতে যাব, ওইখানে থেকে ময়নাগুড়িতে বাড়ি, তো ভাবছি ওই দিনই যাব আর কি। তো সবটাই হবে ইউটিউব পেমেন্ট পাওয়ার পরে, কারণ এই মাসে তোমরা দেখেইছো কী হারে খরচা হয়েছে। এই মাসটাতে কত কি নেওয়া হয়েছে, খাট নেওয়া হয়েছে, ওয়াশিং মেশিন নেওয়া হয়েছে, ক্যামেরা নেওয়া হয়েছে, কম্পিউটার নেওয়া হয়েছে, তারপরে গিম্বল নেওয়া হলো। ওরে বাপরে, 5-6টা জিনিস একসাথে নিয়ে এই মাস একদম ফতু হয়ে গেছি পুরো। ফতু বোঝো, একদম নেই কিচ্ছু আর কি, এরকম। এটা হচ্ছে আমাদের পাতি বাংলা ভাষা। সুপ্রভাত, সবাই কেমন আছে? সুপ্রভাত বললে ভুল, বেলা হয়ে গেছে অনেকটা। তো এখন কাপড়গুলোকে আমি মেলে দিব ওইদিকে, ছোটোগুলোকে ঘরে মেলে দিলাম আর বড়গুলোকে ওখানে মেলবো। তোমাদের একটা জিনিস দেখাই আমি, যেটা আমরাও কালকে না পরশুদিন দেখলাম, দেখে অবাক হয়ে গেছি যে গাছটা মারাই যাচ্ছে, তারপরেও অমূল্য রতন হয়েছে। দেখাচ্ছি, এই দেখো, আমরা এই মিষ্টি কুমড়োটার দিকে লক্ষ্যই করিনি, এত বড় হয়েছে সাইজে। হ্যাঁ, যেই গাছটা তুলে দিয়েছিলাম এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এতটা খুশি হয়েছে। তারপরে আরও চিপাতে দেখছি যে আরও হয়েছে নাকি, তাই দেখি না, একটাই হয়েছে। আসলে সার এত ভালো পেয়েছে, ওইখানের না একদম অনেক বড় হয়েছে, ভাবাই যায়নি যে এত বড় হবে। দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োটা কত বড় হয়েছে, এই যে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রিয়া তুমি দিন দিন এত কালো হয়ে যাচ্ছ, তোমাকে আজকাল সাজলেও ভালো লাগে না, দেখতে কেমন যেন হয়ে যাচ্ছ। তো আমি কি বলবো দিদিভাইকে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সত্যি আমার মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়েছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা আমাকে সামনের থেকে দেখবে তারা বুঝবে। আর মোবাইলে তো কোনো ফিল্টার লাগানো হয় না, তারপরেও একটু সাদা ভাব থাকে, যতটা সাদা ভাব দেখায় ততটাও আমি নই। এতটা আমার মুখে ট্যান পড়েছে কি বলবো। এই যে টানা 2 মাস আমি উনুনে রান্না করেছি, তোমরা দেখতেই পেয়েছিলে। তো ফ্ল্যাটে যখন ছিলাম তখন কিন্তু হেলদিও যেমন হয়েছিলাম, তেমন মুখের আমি যখন একটু হেলদি হয়ে যাই তখন আমার ফেসের গ্লোটা বেরিয়ে আসে, আর যখন আমি একটু শুকিয়ে যাই
দেখো বেশ একটা মাস প্রায় একটা মাসের উপরে হয়ে গেল, যেহেতু কাজের লোক নেই, সমস্ত কাজটা আমাকে একা করতে হচ্ছে সব দিক সামলে। তার জন্য কিন্তু আমি একটু তো বুঝতেই পারছো, গ্রামের বাড়ির কাজ মানে এক্সারসাইজ, উঠোন ঝাড় দেওয়া, মোছা, ঝাড়া, সব কিছু নিয়ে। তো একটু আমি শুকিয়েছি আগের থেকে, তো শুকানোর সাথে সাথেই আমার কিন্তু স্কিনটা কালো হয়ে গেছে। তারপরেও আমি দেখেছি যতবার আমি কালো হয়েছি তখন আমি কিন্তু শুকিয়ে যাওয়ার পর কালোটা হয়েছি। মোটা হলে আমি কালো হই না, মোটা হলে পরিষ্কার হয়ে যাই, খুব পরিষ্কার হয়ে যাই। মানুষও বলে তুই এত পরিষ্কার হয়েছিস। সকালের বাসি উঠোন ঝাড় না দিয়ে গ্রামের বাড়িতে কোনো কাজ শুরু হয় না, কিন্তু এখন আমাকে যেহেতু সমস্তটা রান্না বান্না, সংসার, বাচ্চা কাচ্চা সামলাতে হচ্ছে, সকালবেলা করে আয়ুষের টিফিন, সব মিলিয়ে আমি আর পেরে উঠছি না। আর আজকে তো সকাল সকাল সমস্ত এডিট সেরে তবেই আমি কাজে কর্মে লেগেছি। তাই কোনো রকমে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে আয়ুষকে খাইয়ে টিফিন বানিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু এই যে সংসারের কাজবাজগুলো সারছি। তাহলে ভাবো মানুষ পরিস্থিতির চাপে কীরকম হয়ে যায়, তাই না? যে কাজ গ্রামের বাড়িতে বাসি উঠোন ঝাড় না দিলে কিন্তু কোনো কাজ করা যায় না, কিন্তু এখানে দেখো আমি বাসি উঠোনই এখনও পর্যন্ত ঝাড় দিতে পারিনি, রোদ উঠে গেছে, বেলা হয়ে গেছে। তো ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম, কারণ 11টার দিকে আয়ুষ ঢুকেই বলে ওর খিদে পেয়ে যায়। তো 11টার বাজবে এমন একটা অবস্থাতে আছে। সকালে যদি ভাত খেয়ে যেত তাহলে এতটা খিদে পেতো না। আসলে 7টা সাড়ে 7টার দিকে গাড়ি চলে আসে, আর 7:30টার দিকে আমার পক্ষে বানানো তো অসম্ভব। খুশ একবার যদি জেগে যায় তো হয়ে গেল, থাকবে না। তারপরে আবার আস্তে করে যে আমি সাইড দিয়ে বিছানা দিয়ে উঠবো, খুশ টের পেয়ে যায়। আবার এমন সময় হয় আমি উঠতে নিলাম, খুশ উঠে পড়লো, তখন আবার ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হয়, সেখানে আমার সময় যায়। তো অনেক কষ্টে আমি সকালবেলা করে উঠি, যার একটা দিনও সকালবেলা যে ভালোভাবে উঠতে পারবো সেরকম হয় না। উঠতে নিলাম, খুশ উঠে গেল, ওকে আবার খাইয়ে দেই, আমাকে ঘুম পাড়াতে হয়, অনেকটা সময় চলে যায়। তার জন্য উঠেই যে আমি উঠোনটাকে ঝাড় দিব সেটাও প্রত্যেক দিন আমি করতে পারি না। তো আজকেও লেট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, দিনটা তো থেমে থাকবে না, তাই না? এই যে দিনটা আমি পার করছি, এই দিনটা তো আজ না হোক কাল ঠিক আমি পেরিয়ে চলে যাব। এরকম দিন সবার জীবনে আসে, যারা মা, সবার জীবনে এরকম দিন আসে। সেখানে আমি সমস্তটা করে যে খেতে পাচ্ছি এইটাই অনেকটা, তাই না? অনেকে ভিডিও করলে সংসার সামলাতে পারে না, সংসার সামলালে ভিডিও করতে পারে না, তো কি বলবো। আর তার মধ্যে দুজন মানুষ তো অল্টারনেট করে কাজ করেই চলেছি। বাড়িতে যদি আর কোনো ফ্যামিলি মেম্বার থাকতো বাচ্চাকে দিয়ে আমরা যেই কাজগুলো করি, সেখানে একজন তো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু দেখো আমাকে কিন্তু একাই ম্যানেজ করতে হয়। এখন কিন্তু সেরকম একটা ক্যামেরা করে দিতে পারে না ওর বাবা, কারণ ছেলেকেই রাখতে হয়, ছেলেকে না রাখলে আমি এদিকে শ্যুট করতে পারি না। তো এরকমটা হয়ে যাচ্ছে আর কি। আবার ধরো আমি যখন ছেলেকে রাখছি, ও আবার সংসারটা সামলাচ্ছে, রান্না বান্না যে যতটুকুই পারে না কেন। তো এদিকে দেখো বাসি বিছানা আমি 2 দিন পর তুললাম, ভাবতে পারছো? কালকে আমি এই ঘরে ঢুকতেই পারিনি, বাসি বিছানাটা যে তুলবো সেটা তুলতে পারিনি। আর যেহেতু 7 দিন বলছি না, 5-6 দিন থেকে পুজো দেওয়া হচ্ছে না, বুঝতেই পারছো, আর বলছি না। তো পুজো যেহেতু দিতে পারছি না, তাই এই ঘরেও আসা হচ্ছে না, আর বিছানাটাও তোলা হয়নি। এই ঘরে যে সেদিন আয়ুষের বাবা আয়ুষ শুয়েছিল, তো সেই বিছানা এখন আমি একদিন পর তুললাম আর কি। যাই হোক, টিচার আসে তখন এই ঘরে বসে, কালকে যেমন এই ঘরে বসতেই পারিনি, ওই ঘরে বসিয়েছিলাম। তো দেখো আয়ুষ চলে আসলো স্কুল থেকে, এসেই কিন্তু স্নানে ঢুকে গেছে, যেহেতু প্রচুর গরম। দেখো আমি ঘেমে ঢেমে স্নান করে ফেলছি, তো জামা কাপড় পরছে আর কি। আর এখানে দেখো এক গাদা জামা আমি ভাঁজ করে রেখেছি বিছানায়, সমস্ত কাপড় ওর বাবা ট্রাঙ্কের উপরে রেখে সেদিন বিছানা করেছিল আর কি, ঘুমাবে বলে। তো এখন এই কাপড়গুলোকে যার যার জায়গায় আমি রাখবো। খুশের কাঁথা, জামা, আয়ুষের জামা, আমার শাড়ি, আয়ুষের বাবার জামা, সবার জামা কাপড়গুলো ভাগে ভাগ করে নিয়ে ঘরে, ওই বড় ঘরে নিয়ে যাবো আর কি। আয়ুষ এসে গেছে, ওইদিকে আমার ভাত ডালও কিন্তু হয়ে গেছে। তো মাছ ছিল ফ্রিজে, মাছটাকে ভাজবো। এই গরমে করলাম টক ডাল তেঁতুল দিয়ে, টক ডাল করলাম এদিকে, আর ঢেঁড়ি শাক ভাজা। আর এগুলো হচ্ছে পনিরের সেদিন পকোড়া ছিল, ওগুলোকে আমি গরম করলাম, দেখি খেতে পারলে খাবো, না খেলে খাবো, না হলে খাবো না। আর এখানে কালকের মাছের ঝোল, রাত্রিবেলা ভাত খাইনি, তো সেটাকেও একটু গরম করে নিলাম। এদিকে খুশকে কালকে ডাক্তার বলেছে যে ওকে হাতের মধ্যে যে কোনো ফল সবজি দেবে, যেমন শশা দিতে পারো। ও দানাযুক্ত খাবার খেতেই পারে না, খুশ শুধু অটকায় আর কি, বমি করে। তো বলে ও তো এইভাবে থাকলে ওর তো গ্রোথ হবে না, আর হেলদি হবে না আর কি, শরীরটা চিবিয়ে না খেলে খাবারটা শরীরের লাগে না। তো সেটাই ডাক্তারবাবু বলছিল যে ও তো চিবিয়ে খায় না, ও শুধু গিলে খায়। তো সেই জন্য ওকে আস্তে আস্তে খাওয়ার অভ্যাস করতে হবে, এতটা পেস্ট করা যাবে না, হালকা হালকা পেস্ট করে ওকে খাওয়াতে হবে, আর দানাটাও রাখতে হবে, না হলে ও খেতে পারবে না। তো এটা বলাতে তো ভয় একটা মনের মধ্যে ঢুকেছে। আয়ুষের বাবা সকালবেলায় যে শশা নিয়ে বসেছে, ওকে বলেছে শশা হাতে ধরিয়ে দিতে, ও যাতে নিজে নিজে খায়,
নিজে নিজে যাতে খাওয়াটা শেখে। আর আমাকে বলেছে রং বেরঙের খাবার বানিয়ে দিতে। আমি বলি মনে মনে ভাবি যে আমার কখন যে কি করব আমি সেটাই বুঝতে পারি না। তো তারপরেও আমি চেষ্টা করব বানিয়ে দেওয়ার, দেখা যাক কত দূর কী খাওয়াতে পারি, বুঝতে পারলে। তো এবারে আমার তো রান্না হয়েই গেছে। ও বললো কি যে একটুখানি পাঁপড় ভাজা দিয়ে খাই। আজকে যেমন সেরকম তরকারি নেই, কালকের মাছের ঝোল, শুধুমাত্র ডালটা করলাম, শাকটা, তো কী দিয়ে খাবে, আর ডিম প্রত্যেক দিন ভালোও লাগে না। তো বললো পাঁপড় ভাজো, তাই আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। বেলাও হয়েছে তো অনেকটা, ওইদিকে ঘর দুয়ারও গুছাচ্ছি, রান্নাও করছি। তোমরা দেখলে রান্না বসিয়ে দিয়ে আমি উঠোন ঝাড় দিলাম, অনেক কাজ করলাম, কাপড় মেলে দিয়ে আসলাম, তারপরে ওই ঘরের বিছানাপত্র তুলে ঝেড়ে এসেছি, এখনও মুছিনি। রান্না করার পর তারপর আমি মুছবো। এদিকে আয়ুষের এখনই টিচার ঢুকবে। কি বলতো, যেই টিচার সকালবেলা পড়াতেন ওই টিচার তো এখন পড়াতে পারছেন না, কারণ সকালে ওর স্কুল শুরু হয়েছে। তো ওই যে স্কুল থেকে আসার পর 12টা সাড়ে 12টার মধ্যে ঢুকে যায়। তারপরে ওটা পড়া পড়ে তারপরে আয়ুষকে আমি একটু ঘুম পাড়িয়ে দিই। যেদিন শ্যুট থাকে ওই দিন ঘুমায় না, আর শ্যুট তো আমার রোজ দিন থাকে না, মানে ওই সেকেন্ড চ্যানেলের। আর যেদিন শ্যুট থাকে ওই দিন ওকে আমি থাকে না, ওই দিন আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। আবার রাত্রি 8টার দিকে আবার স্যার আসে, তো একটু চাপ হয়, কিন্তু ওই সন্ধ্যেবেলাটা ফ্রি আর কি। নাহলে সন্ধ্যেবেলা পড়লে আবার রাত্রি পড়তে পারবে না। ওর বাবা বললো একটুখানি বাটিতে ভাত আর ডাল দাও তো, খুশকে খাইয়ে দিই। তো ওই যে বারান্দায় বসে দেখতেই পারলে আমি মুছে পরিষ্কার করলাম, একদম ল্যাটা ব্যাটা করেছে বারান্দায়, ভাত আর ডাল খাওয়ালো। এমন সুন্দর করে মেখেছে, খাচ্ছিল, হাত দিয়ে খুশকি করেছে, বাটি টেনে সব ভাত টাত ফেলে দিয়েছে। পরে ওর বাবা কয় থাক এখন আর খাওয়াবো না, স্নান করাই, তুমি ওর খাবারটা রেডি করো। আমার ডাল ভাত রেডি আছে, ওকে আমি খাওয়াবো এখন। তো বন্ধুরা দেখো, সেই কবে ঢুকিয়েছিলাম, এই জায়গাটা পরিষ্কারই করা হয়নি। আজকে এই জায়গাটা আমি পরিষ্কার করব। তার আগে খেতে দিয়ে নিই ওদেরকে। আয়ুষের খাওয়া হয়ে গেছে, এইমাত্র খেলো। ডাল সিদ্ধ, ঘি, মাছ ভাজা দিয়ে খেলো। আর এখন আমরা তো তোমাদের দেখালাম আমি কী কী রান্না করে, যে পাঁপড়টা ভাজলাম এখানে। তো এটা দিয়ে আমরা খেয়ে দিয়ে নিয়ে 2টো বেজে গেছে অলরেডি। তো চলো আমি এখন এই জায়গাগুলো পরিষ্কার করব, করে আগে খাবো তারপরে পরিষ্কার করব। তারপর স্নান করে পুজো, ঘর দুয়ার মুছবো, স্নান করে তারপরে পুজো দেবো। তো চলো এই সব ঘর মুছতে হবে, এই ঘর, ওই টিনের ঘর দুয়ার মোটামুটি গোছানো হয়েছে। আবার ঘর গিয়ে দেখো গিয়ে আবার নোংরা হয়ে গেছে। কি করবো বলো, কিচ্ছু করার নেই। চলো এখন আমি আগে খেতে দিয়ে নিই। খুশকে খাওয়াবো ডাল, আমি পরে খাই, আগে আয়ুষের বাবাকে আর খুশকে খাইয়ে নিই। এখন খাবো না, পরে খাবো। আমি গরমে খেতে ইচ্ছে করে না। আয়ুষ খুশকে খাইয়ে নিই ডাল। ডাক্তার বলেছে ওকে এখন থেকেই দানা দানা খাবার বেশি করে খাওয়াতে, না হলে কিন্তু অভ্যেস হবে না। আর দানা খাবার বলতে আমি তো ভাত ডাল দেই, মোটামুটি দানা থাকে, কিন্তু ও খেতে চায় না, মানে গলায় আটকায়, ও বমি করে দেয়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমি বুঝতে পারছি না ওকে কীভাবে খাওয়াবো। তারপরেও দেখি এটা ব্লেন্ড করে খাওয়াই। প্রত্যেক দিনে তো ডাল চাল খিচুড়ি তো থাকেই, তোমরা জানো। ওইদিকে খুশকে খাইয়ে নিজেও 1 গ্লাস খেয়ে 1-2 গ্লাস মানে অল্প করে ভাত নিয়েছি। বেশি করে খেলে এখন আমি কাজ করতে পারবো না, এখনও অনেক কাজ পড়ে আছে। এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, কি যেন, হ্যাঁ, পাঁপড় বার করতে নিয়ে গিয়ে দেখি একটা টিকটিকি ঢুকে আছে। কি যে ঘৃণা লাগলো আমার। আমি বলি না, এখন আমি সব পরিষ্কার করবো। সব এই যে নামালাম, প্লাস্টিক ঠাস্টিক, আর পিঁপড়ার বাসা, মানে পিঁপড়াও ধরেছে একটুখানি। তো পিঁপড়াগুলোকে এই যে ফেলে দিচ্ছি একদম, আর জায়গাটাকে আমি পরিষ্কার করে নেবো। টিকটিকিটা দেখে আমার গাটা ঘিন ঘিন করে উঠলো, যে আলমারির ভিতরে আবার টিকটিকি কেমন করে ঢুকছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এটাকে সব বার করে নিয়ে পরিষ্কার করছি। আমিও চেষ্টা করি ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমার কাজের শেষে। আজকে যেমন ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ নয়, আয়ুষকে পাঠিয়ে দিয়ে আমি এডিটে বসে পড়েছি, এডিট করলাম, করে ঠোরে এই যে এখন সংসারের কাজে রান্না বান্না করছি বলে আজকে কিন্তু লেট হয়ে গেল। আবার অন্য সময় কি হয়, সব কাজ আগে করে নিয়ে পরে এডিটে বসলে কি হয়, দুপুরবেলা কোনো না কোনো সমস্যা হয়। আমি যেটা দেখেছি, হয়তো লোক আসলো, গল্প করি একটুখানি, বা কোনো না কোনো সমস্যা হবেই হবে, ঠিক আছে। তার জন্য আমি বলি না, যেটা দিয়ে আমাদের সংসার চলে, যেটা আমাদের কাজ, সেটাকে আমাকে আগে করতে হবে। সংসারের কাজটা একটু পরে করলেও হবে, তবে হ্যাঁ, আইনের কাজ তো করতেই হবে। যেমন খাওয়ার টাইমে খাওয়া দিতে হবে, আয়ুষের ওষুধ খাওয়ার সময় ওষুধ দিতে হবে, ওকে রেডি করতে হবে, এগুলো তো আমাকে করতেই হবে। আর যাবতীয় যেগুলো কাজ, যেগুলো না করলেও হবে, সেই কাজগুলো আমি পরে করলেও আমার চলবে। তো যাই হোক, মোটামুটি সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি এই জায়গাগুলো এখন গুছিয়ে নিয়ে, বাসন আছে রান্না করেছি, সেই বাসনগুলোকে ধুয়ে তারপরে ঘর দুয়ার ঝাড় দেবো, দিয়ে তারপরে একবার ঝাড় দিয়েছি, গোছানোর পর এখন আবার দেখো নোংরা হয়ে গেছে। সকালে ঘর গোছালে এই যে এই হয়, 3 বাপ বেটা মিলে একদম আমার পুরো বিছানাপত্র সব নোংরা করে ফেলে। তো আবারও ঝেড়ে ঠেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু ঘর মুছবো। তার আগে ভাবছি না বাসনগুলোকে মেজে নিই, এখানে বাসনগুলো জমেছে খাওয়ারের। আর লাইটটা দেখো কেমন টিকিস টাকাস করছে। হ্যাঁ, এটা লাইট জ্বালিয়ে মোবাইল চালালেই আমার এরকম হয় আর কি, অনেক সময়, প্রায় সময় হয়, অনেক সময় না, প্রায় সময়ই হয়।
তো চলো এবারে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে স্ল্যাব ট্ল্যাব সমস্ত কিছু সাবান সার্ফ দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে একবারে বার হবো। তো ওই যে বললাম আমাকে আবার ঘর দুয়ারও মুছতে হবে। তো এই আর কি, খাওয়া দাওয়ার ঝামেলাটা হয়ে গেলে না দেখবে খুব নিশ্চিন্ত লাগে, আর যদি খাওয়া দাওয়ার ঝামেলাটা না শেষ হয় খুব খারাপ লাগে, রাগ উঠে তখন আর কি। আমার তো ভীষণ রাগ উঠে, এমনি সারাক্ষণ আমার মাথায় কী যে থাকে আমি নিজেও জানি না। আর একটু খিটখিটে মেজাজেও হয়ে গেছি, মানে কিছু কথা কারো সহ্য হয় না। যেমন আয়ুষ বেশি কথা বলে, আমি বলি বাবা একটু চুপ চুপ, আমার ভালো লাগছে না, মানে মাথা কেমন করে এরকম আর কি। তারপরে নিজে নিজেই ভাবি যে বাচ্চাদের উপর রাগ দেখিয়ে কি হবে, এটা হচ্ছে আমার অতিরিক্ত কাজ চাপের কারণে। অনেকে বলো টাকার পিছনে যেমন দৌড়াও তেমন, টাকার পিছনে কেন দৌড়াচ্ছ? তো সত্যি কথা বলবো, টাকার পিছনে দৌড়াচ্ছি না। টাকার পেছনে দৌড়ালে ডেইলি ব্লগ দিতাম, যেখানে মাস গেলে আমার একটা ভালো টাকা ইনকাম হয় ব্লগ চ্যানেল থেকে। ডেইলি কিন্তু দেই না। তারপরে ধরো অনেক রকম ব্র্যান্ড শ্যুট আমি ক্যান্সেল করে দিই, টাকার পিছনে দৌড়াচ্ছি না। আমি যেটার পিছনে দৌড়াচ্ছি সেটা যেদিন সাকসেস হবো সেদিন তোমরা ঠিক বুঝতে পারবে। আজকে এতদিন বাদে কাজটা সেরে কোনো প্রমোশনের শ্যুট করিনি, একদম এই যে বিছানায় পড়েছি, মানে কি বলবো, এত ক্লান্ত হয়েছি, মানে এখনও শরীর খারাপ করছে। কোন সময় ঘুমের ধান্দায় উঠে উঠে গিয়ে কাপড়ও এনেছি, মানে মাথার মধ্যে তো কাজের একটা চাপ থাকে যে এত কাপড় মেলেছি বাইরে সন্ধেবেলায় কাজটা। তো কোন সময় ঘুমের ধান্দাতে যে উঠে কাপড় নিয়ে এসেছি, আবার অমনেই ঘুমেছি। সন্ধেবাতি দিব কোথায়, ঘুম, মানে চোখের ঘুম একদম, মানে কি বলবো। তারপরে হুট করে মাথায় আসলো, আরে আয়ুষের তো টিউশন টিচার আসবে, ওকে চা বানিয়ে দিতে হবে। হট করে উঠলাম তো আবার মাথা ঘুরছে, কেমন একটা লাগছে। চোখ মুখে জল দিলাম, ফ্রেশ হলাম, এখন এই যে চা বানাতে আসলাম, আজকে চা বানিয়ে দিলাম। খুশ ঘুমাচ্ছে, তো ওর বাবাকে দিলাম চা, আমি এখন দুধ চা খাবো, দুধ চা বানাচ্ছি। মাথা ধরেছে কি, মানে এই জন্য আমি দুপুরে ঘুমাতে চাই না, ঘুমালে শরীর খুব খারাপ লাগে। আমি না ঘুমিয়ে অনেক ভালো থাকি, কিন্তু ঘুমটাও প্রয়োজন, রাত্রে ঘুম হয় না, না ওই জন্য। তো চলো, খুব গরম, খুব গরম, মানে থাকা যাচ্ছে না এমন গরম, গরমেও চা খাইতে ইচ্ছে করে। চলো, চা হয়ে গেছে আমার, এই যে চা। চলো চাটা সেঁকে নেই একটা কাপে, আজকে এই কাপে খাবো। প্রত্যেকদিন সবুজ কাপটাই খাই তো, এটা আমার প্রিয় কাপ, এই কাপটা মেলামেনের এই কাপটা। একটা সময় এটাতে অনেক চা খেতাম ফ্ল্যাটে যখন ছিলাম, এখানে এসেও খেয়েছি। কাপটা একটাই বার করেছি, একটা সেট থেকে একটাই আছে, এখনও ভাঙেনি। আর বাকি 5টা তো এখনও ভালোই আছে। একটা প্লেট একটা কাপ বার করেছি। চাটা ঢেলে নিলাম, বেশি হবে হয়তো নাকি, আর ঠিকই আছে, একদম কাটাই কাটাই হয়েছে। পরে ধোবো। আমি বিস্কিট নিয়ে গেছি, চলো খেয়ে নিয়ে আগে, ওই ঘরে আছে। মিষ্টি হলো নাকি, চলো। খাইছো বাবা চা? চা খাইছো? চোখে জল দাও, দিলা? এই যে বায়না করবে, এই যে বায়না করবে। কেন? চুল কাটি নাই, আবার চলে আসলো। ওই যে বাজে 9:30, ও আমাকে, আমি মুখে ফেস মাস্ক লাগিয়েছি, ও আমাকে কখন থেকে দেখছে। এই যে খুশু আমাকে মানুষের গন্ধ পাও, অনেকক্ষণ থেকে আমাকে দেখছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পেলে আমার আয়ুষ বাবা কান্না করছে। হ্যাঁ, এই তখনই আমি শুনতে পেয়েছি স্কুলে ওকে পানিশমেন্টের কথা বলেছে। স্কুল থেকে অনেক বড় একটা কমপ্লেন এসছে আয়ুষের নামে, কি আয়ুষের চুলটাকে কেটে ফেলতে হবে, এরকম রাখলে হবে না। তাও স্কুলের সমস্ত টিচাররা নয়, শুধুমাত্র একজন টিচার, বাকিরা কেউ, প্রিন্সিপাল স্যারও বলেননি, কেউ বলেননি। তোমরা দেখেছো আয়ুষের হেয়ার কাটটা সে ছোট্ট থেকে এরকম, মানে ছোট্ট থেকে। এবার দেখো সবারই একটা পার্সোনাল চয়েস থাকে, যেই বাচ্চাকে যেরকম হেয়ার কাটে মানায়, মায়েরা মা বাবারা সেরকম হেয়ার কাটই বাচ্চাকে করে দেয়। এবারে যদি বলে গরমের জন্য, না, আয়ুষের গরম লাগে না, ওটাতেই আয়ুষ অভ্যস্ত। আর আয়ুষ ওই চুল কাটতেই চায় না, খুব কান্না করে। মানে ছেলেরা যেমন দেয় না, যেমন ধরো আর্মি কাট দেয় একটা ছোটো ছোটো চুল, সেটা দিতে চায় না। বাচ্চা ছেলেদের অনেক রকম হেয়ারস্টাইল হয়, তো আয়ুষের ওটাই হচ্ছে ওর ভালো লাগে, আর ওটাই আয়ুষ মানে কাটতে চায় না আর কি। এবারে এসে আমাকে বলছে, আমি ফোনটা ফট করে কেটে দিয়েছি, মানে ভিডিওটা অফ করে দিয়েছি, তারপরে অনেক কান্নাকাটি করেছে। এই যে একটু আগে টিচার পড়িয়ে গেল, ওরই স্কুলের টিচার,
তো টিচারের সামনেও খুব কান্নাকাটি। তো ওই টিচার বললো যে খুব খারাপ হয়েছে ব্যাপারটা, যে আজকালকার যুগে মানে এই যুগে এসেও হেয়ার কাট নিয়ে কথা বলাটা উচিত হয়নি। উনি কিন্তু ওই স্কুলেরই টিচার, আয়ুষের যিনি পড়ান বাড়িতে। বলে ব্যাপারটা আমারও খুব খারাপ লেগেছে, আয়ুষকে খুব বকাবকি করেছে। তো জীবনে কোনো দিন আয়ুষ এরকম বকা খায়নি যতটা এইবার খেলো। আর বলেছে কালকে যদি কেটে না যায় তাহলে নাকি পানিশমেন্ট দেবে। তো খুব খারাপ লাগছে আমার শুনে, কিন্তু হেয়ার কাটটা কাটাও সম্ভব নয়। কেন বলো তো? কারণ তোমরা জানো ওটা আয়ুষের চয়েস, আমাদের চয়েস, আর হচ্ছে আয়ুষের যে আয়ুষ যে অ্যাক্টিং করে সেটা অ্যাজ এ সিগনেচার বলতে পারো। আয়ুষের ওই হেয়ার স্টাইলটা মানে ওই লুকেই আয়ুষকে সবাই পছন্দ করে। এবার যে কোনো বাচ্চা মানুষ যে কোনো লুক দিলেই সবাই পছন্দ করবে, তারপরেও তো সবার একটা পার্সোনাল হেয়ার কেয়ার থাকেই। তো ভিডিও চলছে এক, ভয়েস দিচ্ছি আরেক, আমি বাধ্য হচ্ছি কারণ আমার সময় নেই আর ভিডিওটা শেষ হবে তাই বলছি। তো জানি না এখন আমাদের কি করা উচিত। হেয়ার কাট, ওটা পার্সোনাল হেয়ার কাট বললাম, হেয়ার স্টাইল নয়। তো এবার দেখো মানে তোমরা আমাকে সাজেস্ট করো যে কী করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে আমার। মানে আয়ুষ কিন্তু স্কুলে বলেছে, স্যার আমি ভিডিও করি, আমাকে এইভাবে সবাই ভালোবাসে, মানে ও এইভাবে বলছে আর কি, মানে ওর মতো করে বাচ্চাদের। তো স্যার বলে মানে মানেনি আর কি, ওকে খুব বকাবকি করেছে। আর কমপ্লেনও এসছে, তো কালকে গার্জিয়ান যাবে, গিয়ে স্কুলে বলবে। তো স্যারকে যে বললাম, বাড়ির যে টিউশন স্যার, উনি বললো যে আজকের দিনটা দেখো, তারপরে কালকে যাও আর কি, এরকম করে বললো। তো আয়ুষ খুব ভয় পাচ্ছে, বলে না যেতেই হবে। তো দেখা যাক কাল সকালটা হোক। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ।